তো চলুন এবারে দেখি যে ভক্তরা কি করছে, রেডি হয়েছে কিনা। কেন কি আজকে আমরা তো কাম্যবনে যাচ্ছি, সেটা তো জানেন। আর এই কাম্যবনের জন্যই সবাইকে এবারে ডেকে নিয়ে আসছি। দেখি সবাই রেডি আছে কিনা। রাধে রাধে, চলেন। হ্যাঁ চলেন। একটু বৃষ্টি বৃষ্টি ভাব একটু হচ্ছে, ও এটা নিয়ে টেনশন নেই, টেনশন হলো এটা নিয়ে। রাধে রাধে। হ্যাঁ মাতাজি, বলছি বৃষ্টি ঝাপটা আসতে পারে কিন্তু, বুঝলেন? লাগিয়ে দেবেন নাকি? সকালবেলা গরম থাকে না, থাকে রাত্রে একটু গরম লাগে না? এ বাবা, গিলহারি ঢুকে গেছে, সর্বনাশ। দেখেছেন কাঠবিড়ালি? আমাদের ব্রজের সবাই যেরকম আমরা মিলেমিশে থাকি, ওরাও মিলেমিশে থাকে। বাস আসেন। তো কয়েকদিন বৃষ্টি না থাকার কারণে, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু সব জায়গায় শুকনো হয়ে গেছে। এখন আর তেমন বৃষ্টি টিষ্টি নেই। লোকেশ ভাই বসে রয়েছেন, আর লোকেশ ভাইয়ের সামনে দেখুন আমাদের গোমাতা কত সুন্দর কমল নয়নে তাকিয়ে রয়েছে, শান্ত নয়নে। এ আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, আচ্ছা। তো দেখুন, আমাদের ব্রজধামের 252 কিলোমিটারের মধ্যে তো অনেক দর্শন রয়েছে, তবে কোন দিন কোন দিকে যাব দর্শনের জন্য সেটা কিন্তু ঠিক করে ওঠা মুশকিল। তবে আজকে আমরা ঠিক করেই ফেলেছি যে আমরা কাম্যবনের দিকে যাব। আর এই কাম্যবনটি কিন্তু রাজস্থানে অবস্থিত। আসলে সেই সাইটটিতে অনেক পুরনো দর্শনীয় স্থান দর্শন করতে পারা যায়, যেরকম রাজা বিজয়মাল সিংহের সেই জলমহল রয়েছে, এই যে রাজা মান সিং রয়েছে, তার অনেক পুরনো ঐতিহ্য রয়েছে। তো ব্রজধামে বৃন্দাবনে ভক্তরা যখন 84 ক্রোশ পরিক্রমায় আসেন, তখন এই সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে যায়। আরেকটি কথা জানেন যে আমাদের এই রাধাকুণ্ড থেকে সব কিছু কাছাকাছি পড়ে দর্শনের স্থানগুলো। আর বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না দেখে ব্রজের অনেকও স্থান কিন্তু শুকিয়ে গেছে, আর এখন দর্শনে আসলেও কোনো অসুবিধা নেই। তাছাড়া আমাদের 84 ক্রোশ যাত্রা কিন্তু সারা বছর ধরেই চলতে থাকে। আর এই আজকের ভক্তদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিই। দেখুন, এনারা এসেছেন বাংলাদেশ সিলেট থেকে। ট্যুরিস্ট ভিসা তো এখন বন্ধ, তবে মেডিকেল ভিসা ওনারা পেয়েছেন। ওনারা ছিলেন হায়দ্রাবাদে, সেখানে হসপিটালে গিয়েছেন। আমাদের এই যে গাড়ির পিছনে এক ভক্ত এবং মাতাজি বসে রয়েছেন, এই মাতাজির হাজব্যান্ডের হয়েছিল ক্যান্সার লিভারে, আর সেটি কিন্তু একদম সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছে। খুব সুন্দর চিকিৎসা রয়েছে হায়দ্রাবাদে, ওনারা বললেন। আর সেখান থেকেই চলে এসেছেন সোজা বৃন্দাবন ধাম দর্শনের জন্য। যেহেতু এর আগে অনেকবার ভিডিওর মাধ্যমে সবসময় দর্শন করে গেছেন বাড়িতে বসে, আর তাই মন হয়েছে যে সেখান থেকে দর্শনের জন্য সোজা বৃন্দাবন হয়ে তারপরে বাংলাদেশে ফিরবেন। তাহলে আমরা সর্বপ্রথম যে স্থানটি দর্শন শুরু করলাম সেটি হলো বিজয়মাল সিংয়ের জলমহল, যেখানে দিল্লির মুঘল সাম্রাজ্যের অনেক বড় বড় রাজারাও কিন্তু এই বিজয়মাল সিংহের সাথে পেরে ওঠেনি। শক্তির আধিপত্য কিন্তু এখনও বর্তমান রয়েছে আমাদের ব্রজধামে। অনেক স্থানে ওনার অনেকও মহল ছিল, তার মধ্যে অন্যতম আমাদের হলো এই ব্রজের জলমহল। এখানে হনুমানজির খুব সুন্দর একটি মন্দির রয়েছে, তার সাথে অনেক পুরনো জিনিসপত্র রয়েছে সংরক্ষিত, যেটা মিউজিয়াম বলে আমরা জানি, সেটিও এখানে দর্শন করতে পারা যায়। আর ঠিক মিউজিয়ামের পাশেই কিন্তু রয়েছে প্রাচীন হনুমানজির মন্দির, যেটি কিনা বিজয়মাল সিংহের রাজার মহলের মধ্যে একদম। উনি হনুমানজির অনেক বড় ভক্ত ছিলেন, উপাসক ছিলেন। সেই হনুমানজির বিগ্রহ কিন্তু এখনো এখানে রয়েছে। মানে পাথর এটা। কাঁধে রয়েছে রাম সীতা, এই রাম লক্ষণ। অন্যান্য স্থানে কিন্তু
হনুমানজিকে দর্শন করতে পারি লাল রঙের, মানে উনি সিঁদুর মেখেছিলেন, রামায়ণে কথা রয়েছে। আর এখানের হনুমানজি যে রয়েছে সেটি কিন্তু অন্য বর্ণের। তো যাই হোক, শ্যামবর্ণ হনুমানজিও আমরা বলতে পারি। আর এত সুন্দর, এর ভিতরে ঠান্ডা, যেন মনে হয় 24 ঘন্টা এসি চলছে। একটা সাইডে একটা টেবিল দেখুন, বসতো যখন, দেখেছেন? তো মিত্র, অনেকদিন পর আমরা রাজা মানসিংয়ের সেই জলমহল দর্শন করার জন্য আজকে আসলাম। এই যে ধুধু করছে বিশাল, চারিদিকে কত বড় একটি এরিয়া জুড়ে, এটি হলো রাজা মানসিংয়ের জলমহল। বিজয়মাল সিং, মানসিং, এরা হলো সবাই ভাই ভাই। হ্যাঁ, এই ব্রজকে কিন্তু ওনারাই রক্ষা করে রেখেছেন। আর অনেক মন্দির নির্মাণ করেছেন, রাধারানীর মন্দির নির্মাণ করেছেন বর্ষানায় রাজা মানসিং, এনাদেরই সব রাজবংশীয়রা। আর বৃন্দাবনে যে সময় আমাদের গোবিন্দ বসবাস করতেন দাপর যুগে, তখন কিন্তু এরকম সুন্দর সুন্দর উপবন থাকতো। উপবন বলা হয় তাকে, মানে কৃত্রিম উপায়ে যে বন নির্মাণ করা হয়, যে বগিচা, যে স্থান নির্মাণ করা হয়, সেটাকে উপবন বলা হয়। তো এটা হলো আমাদের ব্রজের একটি খুব সুন্দর উপবন মিত্র। বর্তমানের ভক্তরা যে শুধু বৃন্দাবন ব্রজধামে বসবাস করতে ভালোবাসেন তা কিন্তু নয়। দেখুন, আগের রাজারাও কিন্তু পছন্দ করতেন যাতে ব্রজধামে বসবাস করা যায়, তাই না? নয়তো কেন উনি বৃন্দাবন ব্রজধামেই এই মহলটা তৈরি করবেন? আচ্ছা, এরপরে কিন্তু আমরা সোজা বেরিয়ে পড়লাম আরেকটি স্থান দর্শন করার জন্য। 84 ক্রোশ পরিক্রমা করলে আহা, দর্শনের কিন্তু কোনো শেষ নেই। এত পরিমাণ দর্শন পাওয়া যায় দর্শন করতে। সারাদিন দর্শন করলেও কিন্তু দর্শনের তৃপ্তি মেটে না। আর 8-10 দিন তো কখন বেরিয়ে যায় দর্শন করতে করতে, সময় বোঝাই যায় না। এরপরে আমরা চলে গেলাম কিন্তু বদ্রীনাথ ধামে, এবং যাওয়ার সাথে সাথে খুব সুন্দর প্রসাদ পেলাম। তো বদ্রীনাথে এসে দেখুন আমরা কত সুন্দর প্রসাদ পেলাম। সেটা হলো পুরি আছে, সবজি আছে, খিচুড়ি আছে। এই সবাই লাইন দিয়ে বসে পড়েছি একে একে। এই যে আর সবাই ভক্তরা পাচ্ছে, এটা হলো ভোলেনাথের কৃপা। এখানে কিন্তু 12 মাস এভাবে প্রসাদ পাওয়া যায়। আমরা ব্রজে এসে তো বাঙালিদের কাছে থাকি বলে বাঙালিয়ানা প্রসাদ পাওয়া যায়, সেটাই গ্রহণ করি। কিন্তু মাঝে মধ্যে ব্রজবাসীদের কৃপাও গ্রহণ করতে হয়। এখানে ব্রজবাসীরাই প্রসাদ সার্ভ করেন। সারাদিনের মধ্যে যে কোনো সময়েই আপনি এখানে আসেন না কেন, অবশ্যই প্রসাদ গ্রহণ করে নেবেন। জয় বদ্রীনারায়ণ ভগবান কি জয় হো। ভক্তরা বলে থাকেন, 4 ধাম যাত্রা করে যদি এই বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, ব্রজের এই স্থানগুলো দর্শন না করা হয় তাহলে কিন্তু যাত্রা সম্পূর্ণ হয় না। তাই ভগবান ভোলেনাথ এবং বদ্রীনাথের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য অবশ্যই আপনাকে এই স্থানে আসতেই হবে। এই হলো আমাদের তপ্তকুণ্ড, যেখানে জল আমরা দেখতে পাই। 4 ধামে দর্শনে গেলে তপ্তকুণ্ডের দর্শন আমাদের ব্রজেও কিন্তু এটি হলো তপ্তকুণ্ড। তো আমাদের নন্দবাবা নিশ্চয় করেছিলেন যদি আমাদের পুত্র সন্তান হয় তাহলে আমরা 4 ধামের যাত্রা করব। কিন্তু পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন পুত্র সন্তান তো হয়, শ্রীকৃষ্ণ আবির্ভূত হন, তখন দেখলেন যদি আমার মা বাবা সেই 4 ধামে দর্শনের জন্য যান অনেকটা কষ্টকর হয়ে পড়বে। তখন 4 ধামকেই কিন্তু আমাদের ব্রজে স্থাপনা করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। 4 ধাম যাত্রা করলে যে ফল পাওয়া যায়, আমাদের ব্রজের এই 4 ধাম যাত্রা করলে, দর্শন করলেও কিন্তু সেই পরিক্রমার বা দর্শনের ফল পাওয়া যায়। তো তার মধ্যে প্রথম হলো সবচাইতে বদ্রীনাথ ধাম, তারপরে কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সবই এখানে রয়েছে। তো মিত্র, এবারে চলে আসলাম কাম্যবনের আমরা রামঝুলা লক্ষ্মণ ঝুলাতে। তো দেখুন এই যে এখানের মার্গ, কোনো রকম জল আছে কিছু আছে, পুরো শুকনো। যাত্রা তো আমাদের ঠিকই চলছে। কাম্যবন হলো একটি সাইট,
এখানে 4 ধামের যাত্রা এবং অনেক দর্শনের স্থান আছে। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, ব্রহ্মাসুরের গুহা, ফিসালনি শিলা, চরণ পাহাড়ি। তো যাই হোক, এখন যাত্রীদেরকে উপরে পাঠিয়ে দিয়ে আপনাদেরকে একটু পরিবেশটা দেখাচ্ছি। দেখুন কত গাড়ি এখানে পার্কিংয়ে রয়েছে, সবাই কিন্তু দর্শনের জন্য এসেছে এখানে। যেহেতু বর্ষার সময়টা চলে গেল, পুরো পাহাড়ময় সবুজ হয়ে আছে একদম চারিদিক। দেখতে পাচ্ছেন কত সুন্দর মার্গ রয়েছে এই পর্বতের তলটি থেকে। কাম্যবনের বেশিরভাগ মন্দিরগুলোই কিন্তু পর্বতের উপরে। ভক্তরা বেশ দল বেঁধে সারি সারিবদ্ধভাবে সেই মন্দিরের চূড়ায় ওঠেন, আবার নেমে যান নিচের দিকে। আর পর্বত দিয়ে ঘেরা সুন্দর সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলার পর্বত্য অঞ্চল কে না ভালোবাসে দর্শন করতে, তাই না? যেরকম এই যে ভক্তরা দর্শন করে করে নেমে আসছেন, কোন স্থানটি বলুন তো? সেটি হলো আমাদের লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা। আমাদের যাত্রীদের দর্শন হয়ে গেছে, এবার সবাই নেমে আসছে উপর থেকে। এরপরে মিত্র, আমাদের কিন্তু আরও খুব সুন্দর একটি দর্শনীয় স্থান আছে। হয়তো বলতে পারেন প্রভু, এই চরণ পাহাড়ি অনেক দিন পরে আপনি দর্শন করালেন। তো এই মুহূর্তে দেখুন আমরা এসে পৌঁছালাম আমাদের চরণ পাহাড়িতে। ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন রয়েছে যে স্থানে, সে স্থানে ভিড় বেশ ভালোই আছে। অনেক যাত্রীরা পর আসছেন আর দর্শন করছেন এই চরণ পাহাড়ি ধাম। এবারে চলুন আমরাও দর্শন করি। এখানের বিশেষ আকর্ষণ হলো ময়ূর। অনেক ময়ূর দর্শন করতে পারা যায় এখানে আসলে। সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন দর্শন করার জন্য খুব পবিত্র একটি স্থান চরণ পাহাড়িতে, যেখানে শিলা রয়েছে। আমাদের গোবিন্দ যখন বেণু বাজাতেন তখন পর্বতের শিলাগুলো নরম হয়ে যেত, আর তার উপরে যখন চরণ রাখতেন সেই চরণের চিহ্ন আমাদের জন্য ছেড়ে গিয়েছেন, যাতে আমরা এই কলিযুগেও দর্শন করতে পারি। আর এই মন্দিরের উপর থেকে আপনি যদি ব্রজধামের সৌন্দর্য উপলব্ধি করতে চান, বিশাল বড় একটি সুযোগও আমাদের ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে গিয়েছেন। ঠিক মন্দিরে ওঠার পূর্ব মুহূর্তেই কিন্তু তখনই এই ব্রজধাম সম্পূর্ণ চোখে ভেসে উঠবে। জানেন মিত্র, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি লীলা হয়। এই যে ধুধু করছে পর্বত, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রয়েছে একটি কুণ্ড, গোপনীয়, যা অনেকেই হয়তো দর্শন করেননি। বছর 5 আগে একবার আমি দর্শন করিয়েছিলাম, যার নাম হলো লুকলুকে কুণ্ড স্থানটির। সেই স্থানে আমাদের গোবিন্দ স্নান করছিলেন অনেক সখাদের সহিত। আর সেই সখারা অহংকার করলেন যে গোবিন্দ মনে হয় আমার সাথেই জলকেলি করছে। সবাই এটাই ভাবলেন। আর তখনই গোবিন্দ সেখান থেকে অন্তর্ধান হয়ে চলে আসলেন এই চরণ পাহাড়ি পর্বতের উপরে। এখানে এসে যখন বেণু বাজাতে লাগলেন, তখনই শিলা গলে নরম হয়ে গিয়েছিল। তারপরে সেই লুকলুক কেন্দ্র থেকে গোবিন্দকে না পেয়ে সবাই বিমোহিত হয়ে গেলেন। পরবর্তী সময়ে আবার গোবিন্দের বাঁশুরির ধ্বনি শুনে আসলেন আর বুঝলেন আমাদের অহংকার চূর্ণ করার জন্যই হয়তো গোবিন্দ এই লীলাটি করেছে। সংক্ষেপে বললেও খুব সুন্দর একটি মিষ্টি লীলা। তো আমাদের ব্রজধাম জুড়ে অনেকও স্থানে গোবিন্দের যে অনেকও লীলা আজও পর্যন্ত হয়তো অনেকের কাছে অজানা, কিন্তু জানার জন্য আপনাকে অবশ্যই বৃন্দাবন ধাম দর্শন করতে আসতে হবে এবং পরিভ্রমণ করতে হবে। আজকে কিন্তু মিত্র আরও একটি খুব সুন্দর লীলার স্থান আমরা দর্শন করব। কোনটি বলুন তো? আমাদের এই ব্রজধামে গোবিন্দ যখন গোচরণে আসতেন নন্দগাঁও থেকে, তখন সঙ্গে করে নিয়ে আসতেন সব সখারা বিভিন্ন প্রকার ব্যঞ্জনাদি। আর খুব সুন্দর সেই ব্যঞ্জনাদি গ্রহণ করতেন যখন আমাদের গোবিন্দ, সখারা সবাই গোল হয়ে বসে থাকতেন।
সম্ভবত আপনিও হয়তো একটি চিত্র দর্শন করেছেন। গোবিন্দ ভোগ গ্রহণ করছেন আর সখারা সবাইকে সবাই প্রসাদ গ্রহণের যে চিত্রটি, সেই স্থানটি আসলে কোথায়? হ্যাঁ, আমাদের ব্রজের মধ্যে খুব সুন্দর একটি স্থান রয়েছে, যে স্থানের নাম হলো ভোজন থালি। মানে আমাদের গোবিন্দ ভোজন করার জন্য কোনো থালি ব্যবহার করতেন না। ব্রজের সুন্দর যে শিলা ছিল, সেই শিলার উপরে তার ভোজন রেখেই গ্রহণ করতেন। তাই তো এই স্থানের নাম হয় ভোজন থালি। আজ আমরা সেই পবিত্র স্থান দর্শন করছি মিত্র, যেখানে আমাদের গোবিন্দ বসেছিলেন এবং সব সখাদের সহিত ভোজন গ্রহণ করেছিলেন। যেখানে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণকে ভোজন করাবার জন্য 16,108 জন রানী সর্বদা উপস্থিত থাকতেন। সুন্দর স্বর্ণের থালিতে করে ভোজন নিবেদন করা হতো। আজ গোবিন্দের সেই স্থান দর্শন করছি, যেখানে সখারা সবাই একত্রিত হয়ে বৃক্ষের নিচে শিলার উপরে বসে ভোজন গ্রহণ করতেন। অনেক দিন পর আসলাম। এমনি অন্য সময় 12 মাস যখন এখানে আমরা দর্শনের জন্য আসি, জল দেখা যায় না, কিন্তু এই সেপ্টেম্বর মাসে এসে বেশ জল দেখতে পেয়ে বেশ ভালো লাগলো এই স্থানে। কি ব্রজের কুণ্ড কুণ্ড যত কুণ্ড আছে, সেসব স্থানে যদি জলই না থাকে তাহলে কি আর ভালো লাগে? একটা পদ্ম ফুল ফুটলে আরও বেশি সুন্দর লাগতো। কত অদ্ভুত আমাদের গোবিন্দ! কখনো বিশাল রাজপ্রাসাদে বসে ভব্যভাবে ভোগ গ্রহণ করতেন, আবার কখনো সখাদের সহিত ব্রজের ধুলায় গড়াগড়ি খেয়ে ভোগ গ্রহণ করতেন। অদ্ভুত আমাদের ব্রজেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাভূমি এবং তার লীলা। জয় শ্যাম সুন্দর, জয় রাধারানী। সুখের জায়গা হলো মাসির এই খাটিয়াটা, দেখেছেন? खटिया हटा दो না নেই करो अरे। भैया, भगवान का दूध भोग लगे, বাস। दूध बाटी। हाँ। हैं? आज तो सिर्फ परिवार से, आज तो सिर्फ परिवार आयो सब ना। सिर्फ परिवार है तनन को এই তো ভগবানের ভোজন থালি দর্শন করে নিয়েছেন, আর ভোজনের কোনো কষ্ট নেই কোনোদিন। ट्रेन बाकी है। ব্রজবাসীরা কত সুন্দর বসে আছে দুয়ারে দুয়ারে মন্দিরে, দেখেছেন? फिर अपन के बिगड़ेगी, फिर का फायदा हुआ चीज दे। তাহলে মিত্র, আজকের এই পবিত্র স্থান দর্শন করার সাথে সাথে এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।